প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাঙালির রক্তঝরা মাস এই ফেব্রুয়ারি। 52 সালের এই মাসটিতে রোপিত হয়েছিল বাংলার স্বাধীনতার বীজ। ভাষার জন্য জীবন বিসর্জনকারী সকল শহীদের প্রতি রইল বিনম্র সম্মান। দর্শক, আগামীকাল 21শে ফেব্রুয়ারি, সেই রক্তঝরা দিনটি আমাদের আগামীকাল। সবাইকে এই কাল দিনটি পালন করার জন্য আহ্বান রইল। দর্শক, বাংলাদেশে একটা সময় বুড়োদের রাজনীতি চলেছিল দীর্ঘ সময় জুড়ে। বুড়ো মানে বয়স্ক রাজনীতিবিদ বা সম্মানিত সিনিয়র সিটিজেনদের দখলে ছিল বাংলাদেশের রাজনীতি। ঠিক 2001 সাল থেকে সেই পুরনো ধ্যান ধারণা থেকে বের হতে শুরু করেছিল আমাদের যুব সমাজ, বাংলাদেশের মানুষ। বিশেষ করে তখন থেকে তরুণ সমাজের রাজনীতি পরিবর্তনের স্বপ্ন দেখার একটি সম্ভাবনা শুরু হয়েছিল। আর সেই পরিবর্তনের এক চমৎকার ডাইনামিক রোল প্লে করেছিলেন আমার আজকের অতিথি। নতুন ধারার রাজনীতির গল্প, কিশোরদের উন্নত বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখাতে যিনি। গান শোনার একটা টেন্ডেন্সি ছিল তরুণ সমাজের। রাজনৈতিক বক্তব্য শুনেও যে গানের পাশাপাশি তৃপ্তি পাওয়া যায়, সেটার শুরুটাও যিনি করেছিলেন, যার বক্তব্যের জনপ্রিয়তা থেকে আমরা প্রমাণ পেয়েছিলাম, তিনি হলেন আমার আজকের অতিথি, সম্মানিত অতিথি জনাব আন্দালিব রহমান পার্থ। আপনারা চিনেছেন, বুঝতে পেরেছেন, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি এবং অধ্যক্ষ ব্রিটিশ স্কুল অফ ল, ঢাকা। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি ফেজ দ্য পিপলের পক্ষ থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আমি প্রথম প্রশ্নটি করতে চাই, যে অবস্থানটিতে আপনাকে মানুষ জানতে শুরু করেছিল, যে প্ল্যাটফর্ম থেকে আপনি নিজেকে উত্থাপিত করেছিলেন একরকম, সেই প্ল্যাটফর্মের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে। আপনি অনেকবার সেটাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। আমার প্রশ্ন হলো, সেই 20 দলীয় জোট থেকে আপনার ডিভোর্সের কারণ হিসেবে ঐক্য ফ্রন্টকে প্রাধান্য দেওয়া এবং 30শে ডিসেম্বরের নির্বাচনে জয়ীদের সংসদে যোগদান করাটাকে মানতে পারেননি, এমনটাই বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, যদিও পূর্ণ হয়ে গেছে ব্যাপারটা, আপনি বহুবার বহু জায়গায় বলেছেন। জোট থেকে সেই সময় এইসব সিদ্ধান্ত নেওয়া ছাড়া, আমার প্রশ্ন হলো, এইসব সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো পথ কি খোলা ছিল বলে আপনি মনে করেন? না, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি কারেক্ট করি যে জোট কোনো ম্যারেজ না যেখানে ডিভোর্স হয়ে যাবে, সেটা কোনো ডিভোর্সের ব্যাপার আসে না। জোট একটা ইস্যু ভিত্তিক কারণে হয়, এবং আমরা যখন দেখি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না, তখন জোট থেকে সরে আসাটা কনসিডার করা হয়। আপনি জানেন 2018 সালে নির্বাচনটা কিরকম একটা সিচুয়েশনে নির্বাচন হয়েছিল, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক এবং ভিন্নতম নির্বাচন হয়েছিল। আমি আমার দল থেকে আমরা কোনোভাবেই চাইনি যে বিএনপি কোনো অংশেই, দেখুন, পলিটিক্স একটা ট্যাগলাইন। যেমন এরশাদ সাহেবের বিরুদ্ধে একটা ট্যাগলাইন ছিল যে উনি স্বৈরাচার, বা এই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় ট্যাগলাইন দুর্নীতি বা অন্য কিছুর বাইরে কিছু ছাড়া গণতন্ত্রটা হত্যা করেছে। তো আমি চিন্তা করেছিলাম, বা আমাদের দল চিন্তা করেছিল, যে আমরা যদি পার্লামেন্টে যাই বা বিএনপি যদি পার্লামেন্টে যায়, তাহলে অনেকাংশেই এই সরকারকে ওই ভোট কারচুপির দায়বদ্ধ করার নৈতিক জায়গা থেকে অবস্থানটা একটু নড়বড়ে হয়ে যাবে। তো এই কারণেই আমরা মনে করেছিলাম যে কোনোভাবেই নৈতিকভাবে এখান থেকে কোনো লাভ হবে না। এই কারণে আমরা বলেছি। আর এটাও সত্যি কথা যে ঐক্য ফ্রন্ট আসার পর 20 দলের সাথে বিএনপি ওইভাবে ব্লেন্ডটা করতে পারেনি। আপনি দেখেন, আমি ছেড়ে দিয়েছি, প্রায় 1 বছর হয়ে গেছে। এই 1 বছরের মধ্যে 20 দলে যারা আছেন, ওনারা কেন আছেন সেটা আমি বলতে পারি না, কিন্তু 20 দলের কোনো কার্যক্রম নেই বললেই চলে। তো আমি এখন সময় বলে দিচ্ছে যে আমি তাহলে আসলে সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে সঠিক ছিল না, যখন এই সংকটময় মুহূর্ত চলছে বাংলাদেশে, তখন কেন আপনি সিদ্ধান্তটা নিলেন? কারণ 20 দল ছাড়া কি কোনো ধরনের রাজনীতি করার সুযোগ নেই? মানে সেখানে থেকেও তো আপনি আপনার জায়গা থেকে। না। এটা আসলে, দেখুন, ছোট ছোট কম্প্রোমাইজ আপনি করতে পারেন, কিন্তু যখন রাজনীতিতে শেষ কথা বলা যায় না, ঠিক আছে, কিন্তু মূল ধারাকে কম্প্রোমাইজ করে আপনি রাজনীতিতে আহ সিদ্ধান্ত নিতে পারবেন না। আমাদের মূল ব্যাপারটাই ছিল যে আওয়ামী লীগ, আমরা যাচ্ছিলাম জাতিকে বোঝানোর জন্য যে আন্দোলনের অংশ হিসাবে আমরা নির্বাচনে যাব, এবং বহির্বিশ্ব এবং বাংলাদেশি সবাইকে এই জিনিসটা উপলব্ধি করানো যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। আমার মনে হয় আমরা 20 দলের জায়গা থেকে এটাতে 100% সাকসেসফুল ছিলাম, যে বাংলাদেশে যে দলীয় সরকার অধীনে নির্বাচন হতে পারে না, এটা 2018 সালে মানুষ দেখে ফেলছে। তারপর সংসদে যাওয়ার জন্য যে অভিপ্রায়টা,
সেটা আমার কাছে রাজনৈতিকভাবে সঠিক মনে হয়নি। আর রাজনীতিটা সেখানেও হ্যাম্পার হচ্ছিল, কারণ ঐক্যফ্রন্টের অবস্থানটা কি ছিল, প্লাস ঐক্যফ্রন্টের একজন চলে গেল, প্রথমেই চলে গেল, তারপর বিএনপির কেউ যাচ্ছে কি যাচ্ছে না, আমরা ওয়াকেফাল হচ্ছে, আমাদেরকে বলাও হয়নি কোনো কিছু, তা আমরা জানতাম না। তো আমি মনে করি যে কম্প্রোমাইজ হয়। আমরা আমি 20 বছর প্রায় আমার দল আহ আপনার ঐক্যের সাথে ছিল। অনেক ছোট বড় মিস আপ হয়েছে, বা তার মানে এই নাম ঐক্য ছেড়েছিল, কিন্তু ইট ওয়াজ আ ভেরি ক্রুশিয়াল ডিসিশন, এবং জনগণও এটা চায়। বিএনপির বড় বড় অনেক নেতাও এটাকে পছন্দ করেনি, বাট যে কোনো কারণে হয়তো বিএনপি গেছে। তো আমি মনে করি সেটাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি, সেই কারণে আমি ছেড়ে দিয়েছি। জোট থেকে বেরিয়ে আপনি নিজে তো কোনো উদ্যোগ নিতে পারেননি এ পর্যন্ত, আপনি এখনো চুপচাপ, হঠাৎ করে একদম চুপচাপ হয়ে গেলেন, তার মানে কি আপনার না না, এটা সত্যি এই না, এটা একদমই সত্যি না। আমি জোট থেকে বেরিয়ে আমরা আমরা ঢাকা গোছানো আরম্ভ করেছি সারা বাংলাদেশ, এবং যার ফলশ্রুতিতে গত যে মেয়র নির্বাচন হয়েছিল সেখানে আমি 66 নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় পার্টি থেকে একজন কমিশনার পেয়েছি। এখনো আমাদের ঢাকাতে কাজ চলছে, বিভিন্ন জায়গাতে কাজ চলছে। আর বাংলাদেশে তো আপনার মানতে হবে, আমি কেন, বাংলাদেশে বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক বলেন, আর রাজনীতি করার পরিবেশটা তো এখন আগের মতো নেই। তো সুতরাং রাজনীতি করার একটা মিটিং মিছিল করতে গেলেও আপনার পারমিশন নিতে হয়, যেটা সরকার দিতে চায় না। সরকার শুধু ওনাদেরকেই দিতে চায় যাদেরকে সরকার পছন্দ করেন, যে ওনারা করলে সরকারের পলিটিক্যাল বেনিফিট হবে। এছাড়া সরকার এটা করতে দিতে চায় না। তো শুধু আমাদের রাজনৈতিক কার্যক্রম চলছেন, এখনো চলছেন, এবং ইনশাল্লাহ সামনেও চলবে। বাট স্বাভাবিকভাবে আপনার বুঝতে হবে, 10 বছর আগে রাজনৈতিক যে প্র্যাকটিস ছিল বাংলাদেশে, এখন রাজনৈতিক ওই প্র্যাকটিস নেই, এবং ওই রাজনীতির পরিবেশ নেই। সুতরাং আমাদের এই রাজনীতি করাটা আগের চেয়ে অনেক বেশি কঠিন। যে আপনি জোট থেকে যদি নির্বাচিত হতেন, আপনি তখন তো আপনি নির্বাচন করেছেন, আপনি যদি, তাহলে কি আপনি সংসদে যেতেন কিনা, বা আপনার অবস্থান কি হতো তাহলে? দেখুন, আমি জোট থেকে নির্বাচন করলে আমি কি করতাম এটা তো আমি এখন মুখে বলে আপনি হবে না। তবে আমি আপনি যদি ছাড়ার কথা মনে করেন, তাহলে আমার বাংলাদেশের মানুষ জানে যে আমার অনেক অপশনই ছিল, বা অনেক অপশনই থাকতে পারে। আমি অনেক আগেই সংসদে যাওয়ার, বা রাষ্ট্রীয় ক্ষমতা বা অন্য কিছুতে যাওয়ার ছিল, যেটা গত 12 বছরে সবাই দেখেছে যে আমি সেটা করিনি। এটা 2014 সালে নির্বাচনেও যখন আমাকে অলি আহমেদকে জাতীয় সরকারের মধ্যে অফার দিয়েছিল, বা তারপরও যেই সব পলিটিক্যাল কম্প্রোমাইজ, সেসব জায়গায় আমি যাই। তো সুতরাং আপনি এটা ধরে নিতে পারতেন যে আমি কোথাও কখনো এমন কোন সংসদে আমি যেতাম না হয়তো যেখানে জাতির ইচ্ছার প্রতিফলন হয় না। আপনি বর্তমান প্রধানমন্ত্রীর পরিবারের খুব নিকটাত্মীয়, এই ধরনের কথা সবাই আমরা জানি। এমনকি সম্ভব যে আপনি সেই পরিবারের চাপে অথবা কোনো সুবিধার জন্য জোট থেকে বেরিয়ে গেছেন, যদিও এখনো পর্যন্ত এই কোনো ব্যাপারই দৃশ্যমান নয়, কিন্তু মানুষের একটা পারসেপশন আছে। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? না, আমার মনে হয় না মানুষের পারসেপশন যদি থাকে, ইটস টু লেট। আমি তো 12 বছর ধরে রাজনীতি করছি, আমার নামে 11টা মামলা ছিল, এখনো মামলা চলছে। আহ বিরোধী দলের গ্রিল হওয়ার যতখানি, আই থিঙ্ক আই হ্যাভ ফেসড ইট। এখনো যদি কেউ জিজ্ঞেস করে বা এই ধরনের প্রশ্ন করে, তাহলে আমার বলতে হবে যে ওনারা হয়তো আহ, আমার এই স্যাক্রিফাইস, বা আমার এই ইন্টেনশন, বা আমার এই এই ধৈর্য দেখে মনে হয় ওনারা বিশ্বাস করতে পারছেন না, যে এত সুযোগ সুবিধা থাকার পরও উনি কেন এমন করছেন। আমার মনে হয় সেটাই হবে। আসলে আমি আর এর কোনো মানে এর কোনো লজিক্যাল আনসার পাইনি। এটা প্রথমে করলে হয়তো বুঝতে পারতাম, বাট এখন তো অনেক কিছু ছাড়ারই ছেড়ে দিয়েছি। আমার মনে হয় না এখন আর এই প্রশ্ন করার কোনো সুযোগ আছে। এবার আসি আজকে আমাদের যে বিষয়বস্তুটা আমরা নির্ধারণ করেছি, বর্তমান রাজনীতি, বর্তমান এবং আগামী, সেটার সম্পর্কে আপনার কাছ থেকে কিছু প্রফেসর শুনবো। বর্তমান সরকারের ক্ষমতায় থার্ড টাইম রান করছে, এই থাকাটাকে বা এইভাবে থাকাটাকে কিভাবে দেখছেন আপনি? না, বর্তমান সরকার কিভাবে ক্ষমতায় আছে ওনারা তো সবাই, সারা বাংলাদেশের মানুষও জানে, এবং বর্তমান সরকারও জানে। মানুষের মানুষের ভোটে তো আর এই সরকার নির্বাচিত না। এই সরকার এর আগের বারও নির্বাচিত ছিল না, এইবারও নির্বাচিত না। তারপরে তারা ক্ষমতায় আছে, এটা রূঢ় বাস্তবতা, এবং এটাই সত্য, এবং এর মধ্যে থেকে আমাদের থাকতে হচ্ছে। আপনি কি মানে ক্ষমতায় যে মানুষের ভোটে নির্বাচিত না বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে তারা অন্যভাবে নির্বাচিত হয়ে এসছে, কিন্তু বর্তমানে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সরকারকে তো আপনি নিজেও বললেন যে সরকারে যেহেতু ক্ষমতা আছে মানতেই হবে সরকার, কিন্তু এই বর্তমানে টিকা পাওয়া থেকে শুরু করে অর্থনীতির উন্নয়ন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই সব কিছু মিলিয়ে সরকার যেভাবে তিনবার আছে, আরও বহুবার যদি থাকতে চায়, বা থাকাটাকে আপনি কি ন্যায়সঙ্গত মনে করবেন কিনা নৈতিক? না না, আমি কোন সময় এটা ন্যায়সঙ্গত মনে করি না। আপনি যে ডেভেলপমেন্টের কথা বলছেন, আপনি আপনার পার্সপেক্টিভ থেকে হয়তো বলছেন,
আমার কাছে এটা অনেকটা ক্যান্সার পেশেন্টকে লিপস্টিক লাগানোর মতো ডেভেলপমেন্ট। বাংলাদেশের ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গিয়েছে। ঢাকা ইজ দ্য ওয়ার্স্ট সিটি টু লিভ ইন। জিনিসপত্রের দাম, দুর্নীতি, রিজার্ভ থেকে আরম্ভ করে, চুরি থেকে আরম্ভ করে বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ দুর্নীতি হয়নি। রাজনীতি এই দেশে বন্ধ হয়ে গিয়েছে। আমলাদের ক্ষমতা এই দেশে অনেক বৃদ্ধি পেয়ে গেছে। ইনস্টিটিউশন নিয়ে মানুষ কথা বলা আরম্ভ করে দিয়েছে। আহ বাংলাদেশে করাপশন র্যাম্পেন্ট, মানে আমি শেষ করতে পারবো না আপনাকে বলে। শিক্ষার অবস্থা অত্যন্ত শোচনীয়, আপনারা ভালো করে জানেন। হেলথ সেক্টরের অবস্থা, হ্যাঁ করোনা টিকা এনেছে, বাট এর আগে আমরা দেখেছি হেলথ সেক্টরের অবস্থা বাংলাদেশে কি। ঢাকা ট্রাফিক নিয়ে কেউ কোনো কথা বলে না, মানে এটা বন্ধ করে দিয়েছে এই নিয়ে কথা বলা। এরকম আপনি যদি এক একটা এলাকার এক একটা এমপি ছোট ছোট মহারাজায় পরিণত হয়েছে। দ্য কোয়ালিটি অফ দ্য ডেভেলপমেন্ট অত্যন্ত খারাপ। তারপর সবচেয়ে বড় কথাটা হলো যে হিউম্যান ডেভেলপমেন্ট এখানে নেই। আপনি ভালো চিকিৎসা থেকে আরম্ভ করে, ভালো খাদ্য থেকে আরম্ভ করে, ভালো এডুকেশন থেকে আরম্ভ করে আপনি কোনো কিছুই পাচ্ছেন না। এবং পার্লামেন্ট একটা সম্পূর্ণ প্রশংসা কেন্দ্র হয়ে গিয়েছে। ডেভেলপমেন্ট, আপনি রাস্তাঘাট করবেন, হাতিরঝিলে বাতি লাগাবেন, আপনি সোডিয়াম বাতি লাগাবেন, আপনি ব্রিজ বানাবেন, এই দেখে যদি আপনি মনে করেন যে একটা দেশ এভাবে চলে না। একটা দেশ হলো একটা মানুষের শরীরের মতো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করলেই আপনি তাকে সুস্থ বলবেন। আমি মনে করি এগুলি সরকারের কথা বলার জন্য দরকার, তাই ডেভেলপমেন্টের কথা বলে তারা বলে। আর সরকার ভালো করেই জানে যে সরকারের জনপ্রিয়তা কতখানি। এই কারণেই সরকার নির্বাচন আসলে তখন ওনারা সবকিছু ভুলে যান, এবং ওই এক মাস কি করেন এটা আপনারা দেখতে পেরেছেন সেটা। পার্থ, ডেভেলপমেন্ট করা আর ক্ষমতায় থাকার শর্ত হিসেবে কি ডেভেলপমেন্ট করা কি কোনো রকম শর্ত হিসেবে একটা শুনেন, একটা গভর্নমেন্ট 12 বছর 15 বছর ক্ষমতায় থাকলে ডেভেলপমেন্ট হবে। এরশাদ সাহেবের সময় তো ডেভেলপমেন্ট হয়েছে, অনেকের সময় ডেভেলপমেন্ট হতে পারে। ডেভেলপমেন্ট ইজ অনলি নট দ্য কি থিং। বাংলাদেশের মানুষ কোনো বন্দি তাজমহলে থাকতে চায়। আপনি প্রত্যেকটা সেক্টর আপনার দেখতে হবে। আপনি এই দেশে চিফ জাস্টিস রাতের বেলা দেশ থেকে ভেগেছেন। এই দেশে ইনস্টিটিউশন গুলি প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। এই দেশে মেম্বার অফ পার্লামেন্ট পুলিশের ওসিকে বলে বোম মেরে আসার জন্য। এই দেশে আপনি দেখেন রিজার্ভ থেকে আরম্ভ করে দুর্নীতি লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেছে। পার্লামেন্টে কোন লেভেলের মানুষরা আসতেছে আপনি দেখেন। বিচার কার্যের অবস্থা আপনি দেখেন কিভাবে হচ্ছে। প্লেন নিয়ে মানুষ দেশ থেকে ভেঙে ফেলছে। এই দেশে এখন সবই হচ্ছে, জানেন। আপনার একটা দেশকে সামনে নিয়ে যেতে হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, দ্যাট ইজ দ্য কি। বাকি সব অটোমেটিক হবে। আমি ডেভেলপমেন্ট, জিডিপি আমার 4 হোক 5 হোক, কিন্তু আমার এতটুকু বুঝতে হবে যে দ্য ডাস্ট ক্যান কাম ইন, দ্য উইন্ড ক্যান কাম ইন, দ্য উইন্ড, মানে আমার ডেমোক্রেসি থাকবে, আমার সবকিছু থাকবে। কিন্তু আপনি একটা ডেভেলপমেন্ট দিয়ে, আমি তো বললামই, আপনি ক্যান্সার পেশেন্টকে যদি আপনি লিপস্টিক লাগিয়ে বলেন খুব সুন্দর লাগছে দেখতে, আমার মনে হয় আপনি হয়তো এটাকে ডেভেলপমেন্ট করতে পারবেন, বা সরকার অনেকে। বাট আমি এটাকে ডেভেলপমেন্ট বড় সেন্সে দেখি না। আজকে এই গ্লোবাল ওয়ার্ল্ডের থেকে আপনি কোয়ালিটিতে ম্যাটার করে। আপনার ডেভেলপমেন্ট আপনার হিউম্যান লাইফ, হিউম্যান কোয়ালিটিতে ম্যাটার করে। আপনার রাস্তাঘাট বাতি লাগানো, এই লাগানো, সেই লাগানো, ব্রিজ করানো, টোবাক করানো এবং এগুলিকে দেখান দৃশ্যমান, আমি এগুলি ডেভেলপমেন্ট, বাট আমি মনে করি না এগুলি আজকের দিনে অনেক বড় কিছু। জি, কিন্তু রেমেডিটা কোথায়? আপনি যেমন আপনারা একটা জায়গায় হতাশার অনেক কিছু দেখতে পাচ্ছি, হতাশা নিয়েই কথা বলছেন। না, আমি কোনো হতাশার কথা বলছি না, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। আর আপনি রেমেডির কথা খুঁজেন। গত 40-50 বছর বাংলাদেশের মানুষ আবেগের উপরে ভোট দিয়েছে, তো সেটা রেজাল্ট পাচ্ছে। আমি তো সবসময় বলি বাংলাদেশের মানুষ কোনো নেশাখোরের কাছকে মেয়ে বিয়ে দিবে না, তাদের সাথে মিশবে না, কিন্তু মার্কা দিয়ে দিলে লাভ দিয়ে ভোট দিয়েছে। দুইটা দলই সবসময় জাতি বিভক্ত প্রক্রিয়া গিয়েছে রাজনীতি করার সময়। জাতি বিভক্ত করার পর জাতি বিভক্ত হয়েছে। এখানে জাতি এক হয়ে পলিটিশিয়ানদের কোনোদিন ভিল করে। এখানে জাতির এক হওয়া উচিত ছিল, কিন্তু জাতি একটা আবাহনী মহম্মদের মধ্যে বিভক্ত হয়ে গিয়েছে। ইমোশনে সবসময় গিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, বা প্রো ইন্ডিয়া, অ্যান্টাই পাকিস্তান, বা প্রো পাকিস্তান, আমেরিকা। এমনও কথা একসময় হতো যে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ হিন্দু হয়ে যাবে। মানে দেখুন, সবসময় দুই দলই জাতিটাকে বিভক্ত করার প্রক্রিয়ায় গিয়েছে। তো আপনি যখন আবেগ নিয়ে সিদ্ধান্ত নিবেন, আপনি যখন অনলি বিকজ আপনার যেই দল করেন ওই দলের নেতা বা নেত্রী আপনার এলাকার সবচেয়ে খারাপ মানুষকে মার্কাটা দিয়ে দিবে, ধানের শীষ বা নৌকা, আপনি ভোট দিবেন, আপনি কি এক্সপেক্ট করেন? তাই হবে। সুতরাং আমরা যেটা ফেস করছি এটা আমাদের কারণেই ফেস করছি, এবং এর কারণেই আপনি দেখবেন যেটা গত মেয়র নির্বাচনে দেখা গিয়েছে যে নিরবিচ্ছিন্নভাবে দুই দল ক্যাম্পেইন করার পরও এবং কোনো গন্ডগোল হয়নি। যেখানে আতিক সাহেব, তাপস সাহেব, ইশরাক আর তাবিদ আওয়াল নির্বাচন করলো, সেখানে 1 মাস নিরবিচ্ছ ক্যাম্পেইন হওয়ার পরও 85% মানুষ ভোট দিতে চায়নি। তার মানে মানুষ মনে করছে যে এই দুই দলকে ভোট দিয়ে আমাদের কোনো লাভ হবে না, বা আমরা যাবো না, নট ইন্টারেস্টেড। এটা খুব সিগনিফিক্যান্ট। বিএনপির সাথে তো আপনার খুব
ভালো সম্পর্ক ছিল, এখন কি অবস্থায়? মানে কি আপনি চলে এসেছেন, তার মানে কি বিএনপির সাথে? না না, দেখুন, আমি একমাত্র মানুষ যে বিএনপি বাংলাদেশে যারা যারা এই দল ছেড়েছে, গালিগালাজ করেছে, এই করেছে, বাট আমি তরুণ সমাজে একজন প্রতিনিধি হয়ে রাজনীতি করে আমি ওই মিউচুয়াল রেসপেক্টের জায়গা সবসময় রাখি। বিএনপির সাথে আমার বনাবনি হয়নি, আহ, বা আমি মনে করিনি বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত ঠিক আমি বের হয়েছি। বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, আমি একসাথে ছিলাম। সুতরাং আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, কারো বিরুদ্ধেই আমার পার্সোনাল কোনো গ্রিভেন্স। রাজনীতি করি আমরা, আমি দেশের মানুষের জন্য করি, দেশের মানুষের কথা বলার জন্য, বা দেশের মানুষের পক্ষে আমার ছোট জায়গা থেকে আমার ওই সিদ্ধান্ত নেওয়া বা আমার কোনো কথা বলায় যদি কেউ পার্সোনালি নেয়, সেখানে আমি আমার কোনো কিছু নেই। কিন্তু আমি কারো বিরুদ্ধেই রাজনীতি করি না, আমি দেশের পক্ষে রাজনীতি করি। বিএনপির রাজনীতির বর্তমান প্র্যাকটিসটাকে কিভাবে দেখছেন? আমার কাছে মনে হচ্ছে বিএনপি বসে আছে যে কোনোদিন যদি এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে এবং ফ্রি ফেয়ার ইলেকশন হয়, আওয়ামী লীগের ডিফল্ট ভোট, এস্টাবলিশমেন্টের এগেনস্টে যে ভোটটা, সেটা বিএনপি পাবে, বিকজ মানুষের আর কোনো অপশন নাই। মানে সেটাকে জাস্ট ছেড়ে দেওয়া, যে কখনো যদি হয় লটারির মতো এরকম কিছু? আমার ধারণা বিএনপি এটাই, বিকজ বিএনপি আমরাও যখন ছিলাম বা তখন ছিলাম, বিএনপি পজিটিভলি মানুষকে কোনো হোপ দেখানোর মতো বা জনসম্পৃক্ত কোনো ব্যাপারে বিএনপি খুব একটা আন্দোলন বা ওই জিনিসটা আমি দেখিনি। ওই শুধুমাত্র ভোটের আন্দোলনটাই, আন্দোলন কি তত্ত্বাবধায়ক বিএনপি সরকারের করছে আন্দোলন। নাকি করতে দিচ্ছে না? কারণ এরকম টাইপের না না, বিএনপি তো একসময় ভালো আন্দোলন করেছে, এমন না যে করেনি। বিএনপি তো একটা সময় অনেক ভালো, অনেক বড় আন্দোলন করেছে, সবকিছুই করেছে। কিন্তু আমি তাই বলছি যে আমার মনে হয় ওই ভোটের জন্যই বিএনপি বেশি ইন্টারেস্টেড। যে বিএনপির ধারণা, এবং এটা সত্যি, যে কালকে যদি এই দেশে ফেয়ার নির্বাচন হয়, বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা, মানে আমার ধারণায় অনেক বেশি। কারণ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যে ভোটটা, সেটা বিএনপিতে যাবে। বিএনপির সাথে তাহলে আপনার কখনো মনোমালিন্য হয়নি? জাস্ট স্ট্র্যাটেজিক্যাল জায়গাতে আপনার না, এটা তো কোনো, আসলে এটা তো কোনো প্রেম না যে মনোমালিন্য হবে। এটা আছে, আছে না অনেক সিনিয়র নেতাদের সাথে আপনার হয়তো মনোপুত কোনো সিদ্ধান্ত হয়নি সেখানে? না 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 না, আমি অত্যন্ত প্রফেশনাল পলিটিশিয়ান। আমার আমার কোনো ব্যক্তির সাথে এই ধরনের কোনো কিছুই না। আপনি বিএনপি সিদ্ধান্তের সাথে ম্যাকওয়ার্ড হয়নি, আমি সেজন্য করছি। তারেক রহমানের নেতৃত্বকে খুব ছোট্ট করে কিভাবে মূল্যায়ন করছেন? তারেক রহমানের নেতৃত্ব ইজ ইনএভিটেবল। তারেক রহমান জিয়া রহমান সাহেবের ছেলে। আম, বর্তমান মানে বিরোধী দলীয় নেত্রী বা খালেদা জিয়ার সন্তান। উনি রাজনীতি করছেন এত বছর, অনেক বছর হয়ে গিয়েছেন। উনি পলিটিক্যালি এডুকেটেড। বিএনপি ওনাকে, আই এম শিওর যে বিএনপি নেতৃত্ব ওনার হাতেই সবচেয়ে সেফ, আমার ধারণা। আবারও কি কখনো ডাক পড়লে সেখানে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে? আমাকে কেউ কখনো ডাকেনি, আমি কখনো কারো চাকরি করি নাই যে আমাকে ডাকবে। রাজনৈতিক সমঝোতা না, হতে ডাকবো পারে, বলতে আমি হতে পারে না। ধরুন আহ্বান করার হ্যাঁ, জন্য এখানে প্রক্রিয়া ডাকা কোনো ডাকি নেই। রাজনীতি হ্যাঁ, করবো না। এক্স্যাক্টলি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আপনারা এতদিনে আমার অ্যাটিটিউড বোঝা উচিত। না, আমি সেটাই ওই হ্যাঁ, সেভাবে যদি আমি আহ্বান আমি করে আবারও আমি ওইসব আপনাকে রাজনীতি করি না। এক জায়গায় গিয়ে আবারও আগের মতো জোটবদ্ধ হয়ে রাজনীতি না না করতে না, এখানে আহ্বান এইসব করা হয়, এইসব সেক্ষেত্রে আপনার কি রাজনীতি ফিরে কিছু যাবার না। না না, আমার কথাটা হলো যে রাজনীতি আমি করি, মানুষের জন্য রাজনীতি করি। আমি রিয়েলাইজ করেছি যে বিএনপিতে থেকে আমি ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারবো না। বিএনপি যেভাবে করছেন, আমার ধারণা বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো একটা বড় সমাজ, তরুণ সমাজ বা শিক্ষিত সমাজ বা ভালো মানুষরা রাজনীতি থেকে সরে গিয়েছে। বিকজ এই দুই দলের যেই মারামারি রেষারেষি, এতে করে ভালো মানুষ রাজনীতি করতে চায় না। সো আই ওয়ান্ট টু মেক আ প্ল্যাটফর্ম, বা আমি যেভাবে কাজ করছি, সাধারণ ভদ্র মানুষ বা ভালো মানুষ যারা, তাদেরকে রাজনীতিতে আনার চেষ্টা করছি। যেখানে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর সম্মান দিয়ে, জিয়াউর রহমান সাহেবকে ওনার সম্মান দিয়ে, শেরে বাংলা একে ফজলুল হক সহোয়ার্দী, মানে আমি জাতি বিভাজন প্রক্রিয়ায় যেতে চাই না। সো উই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস প্যাসিভ পলিটিক্স, যাতে ভালো মানুষরা রাজনীতিতে আসে। ওনারা আমাকে দেখেছেন, আর আমিও আই এম অলসো ইন আ প্রসেস। আমি মাত্র 12 বছর জাতীয় রাজনীতি করি, 12-13 বছর হয়েছে। আমি মনে করি আমার আরো এই জাতীয় রাজনীতিতে আরো অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে উইল ওয়ার্ক। এটা রাতারাতি হবে না। আপনি 10 বছর একটা দেশে ম্যাট্রিক পাস না করলে আপনি রাতারাতি ডাক্তার ইঞ্জিনিয়ার পাবেন না। গত 30 বছর যে নোংরামি জিনিসটা চলে আসছে, যেসব কীট পতঙ্গ বা যেই শ্রেণীর মানুষরা রাজনীতিতে ঢুকেছে, আপনি রাতারাতি ওনাদেরকে সরাতে পারবেন না। তো সুতরাং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রাজনৈতিক দল কিভাবে আগাতে হয়, সেই নর্মাল এথিক্স নিয়ে আমরা কাজ করছি। আমি ওরকম চিন্তা করি না যে ইলেকশন আসলে হয়তো আমি একটা এমপি হয়ে চলে যাব বা একটা কিছু হয়ে যাবো ব্যক্তিগতভাবে। না, আমার আমার দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। না, মানে মানুষের বা তরুণ সমাজের যে একটা স্বপ্ন ছিল যে তরুণ নেতৃত্ব, সে তরুণ নেতৃত্বটা তাহলে পাচ্ছে না, কারণ আপনি দীর্ঘমেয়াদী স্বপ্ন করা, দীর্ঘমেয়াদী প্ল্যান। দেখুন, এখানে তাহলে তরুণ নেতৃত্ব, শুনেন, এখানে তরুণ নেতৃত্ব বা বয়স্ক নেতৃত্ব বা সিনিয়র নেতৃত্ব বড় ব্যাপার না।
এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যোগ্য নেতৃত্ব। তো সেই যোগ্য নেতৃত্ব আপনি 65 বছর বয়সেও দিতে পারেন, 45 বছর বয়সেও দিতে পারেন। কোয়েশ্চেন ইজ আপনি কি যোগ্য কিনা। তো আমি তরুণ হলে যে আমি খুব ভালো, আমি মনে করি যেই বক্তৃতা দেখে তরুণ সমাজ আমাকে চিনেছিল, আমি তার চেয়ে আজকে অনেক বেশি ম্যাচিউর করেছি। বিকজ সময়ের সাথে সাথে আমি আরো অনেক গ্রিলড হয়েছে, আমি আরো অনেক পথ পাড়ি দিয়েছি, আমি আরো অনেক প্রবলেম সলভ করেছি। সো আমার মেন্টাল ওই স্ট্রেংথ আগের চেয়ে অনেক বেশি। সুতরাং জনগণ বা তরুণ সমাজ কি মনে করলো সেটা মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপারটা হলো যে আমাদের এইভাবে অর্গানাইজ করে ওই প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে। সেখানে আমি তরুণ না থাকলে ওই প্ল্যাটফর্ম থেকে আরো অনেক তরুণ বের হয়ে আসার সুযোগ পাবে, যেটা এখন আওয়ামী লীগ বা বিএনপি রাজনীতিতে কঠিন। আওয়ামী লীগ আর বিএনপি রাজনীতিতে ছাত্রলীগ ছাত্রদল এরা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, সেফ গার্ড বা বডিগার্ড বা এই ধরনের কাজে। আর সবাই ট্রেন্ড খুব আন্দোলনমুখী, স্পেশালি আওয়ামী লীগে। সো এই কারণে আমি মনে করি যে আমি যেই পন্থাটা অবলম্বন করছি যে এটা হয়তো একটু সময় লাগতে পারে, বাট আমি মনে করি যে ইট সুটস মাই প্ল্যান। আপনি তো অনেক কিছু বলেন, খুব মানে আপনি সরকারের বিরুদ্ধে খুব বিপ্লবী ভূমিকা রাখেন, বিপ্লবী কথা বলেন, কিন্তু আপনাকে এই পর্যন্ত সেরকম ভাবে নির্যাতন করা হয়নি সরকারের পক্ষ থেকে বা যেভাবে অন্যদেরকে করা হয়। সেক্ষেত্রে অনেকেরই একটা ইয়ার জায়গা যে আপনি সরকারের কাছ আপনি কতখানি জানেন আমার বিরুদ্ধে কি করা হয়েছে? না, দৃশ্যমান ভাবে যেমন এরকম টাইপের একটা ইয়ে আছে যে মানে অনেকের, কিরকম আপনি কিরকম মানে কতটুকু আপনি জানেন এটা? আপনি এখনো পর্যন্ত সেরকম ভাবে লম্বা সময় জেল খাটেননি এবং আপনি, আচ্ছা 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 আচ্ছা, লম্বা সময় জেল খাটাটা হলো আপনি মনে করেন এটা হলো আমি মনে করছি না, আমার দর্শকরা অনেকে মনে করেন যে আপনাকে ওইরকম ভাবে এরকম নির্যাতন করা হয়নি, সে কারণে হয়তো আপনি একটা আপনাকে দর্শকরা political এতটুকু জায়গা কেন আপনি মেনটেন করছেন। আমি আপনাকে এই প্রশ্নটাই যদি উল্টোভাবে করি, তো আমি যদি ওই অপশনটা নিতাম যে আপনি যেটা বললেন যে আমার আত্মীয় বা আমি ভেরি ক্লোজ রিলেটেড, তো আমি চুপ করে থাকলে যে কত বেনিফিট গুলি পেতাম যেটা যে আমি নেই, এটাকে আপনি ভ্যালু করছেন না। ডেফিনেটলি না, আপনি তো হ্যাঁ, তো ডেফিনেটলি। আমার মনে হয় এইটাতে ফোকাস করা উচিত, যেখানে মানুষ একটা প্লট ছাড়তে পারে না। মানুষের আত্মীয় একটু শেখ ফ্যামিলি হলে 5,000 ছবি ফেসবুকে থাকে। মানে একটা ছাত্রলীগের ছেলের কাছে 24 কোটি টাকা পাওয়া যায়, ফরিদপুরের ছাত্রলীগের সভাপতির কাছে 2,000 কোটি টাকা পাওয়া যায়। তো আমার মনে হয় আপনাদের এখন ওইটাতে ফোকাস করা উচিত যে ইফ পার্থ ওয়ান্টেড, পার্থ কি কি করতে পারতো। আমার মনে হয় ওই জিনিসগুলো এখন বাদ দেওয়া উচিত। আমার নামে কি মামলা হলো মানে কেউ যদি এক্সপেক্ট করে আমাকে রাস্তায় পিটাবে বা আমাকে জেলে 10 বছর ফেলে রাখবে, আর ওই সেটা অন্য কথা, বাট ওই জিনিসটা বোঝা উচিত যে হোয়াট আর দ্য বেনিফিটস। আমি যদি কোয়াইট থাকতাম বা আমি যদি ইউজ করতে চাইতাম, যেটা আমি কত কিছু করতে পারতাম, না আমার মনে হয় ওইটাতে এখন বেশি ফোকাস করা উচিত যারা এই প্রশ্নগুলি করে তাদের। জি, জোটবদ্ধ হওয়া ছাড়া কি সরকারের বিভিন্ন ধরনের সমালোচনা বা সরকারের যে আপনারা এখন যেটা চাচ্ছেন যে সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের ভাষায় যেটা বলছেন আপনারা, সেটা কি জোটবদ্ধ হওয়া ছাড়া সম্ভব? আপনি যেটা চাচ্ছেন যে আরেকটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করে, ওইভাবেও কি না না, আমি 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 আপনাকে ক্লিয়ার করে জিনিসটা, আপনি যদি আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেন তাহলে হয়তো এখন চাকরির রেট, পুলিশের চাকরির রেট 8 লাখ, বিএনপি আসলে হয়তো 6 লাখ বা 9 লাখ। মানে এখন তো একটা সেটেল আছে, ডিপিএম মানে ডাইরেক্ট পকেট মানি, এই ঘুষের রেট এত, ওই ঘুষের রেট এত। So এটা মোটামুটি একটা অনিয়মটা একটা নিয়মের মধ্যে সেটেল। বিএনপি আসলে তো একটা আরেকটা স্টার্ট হবে, ওইটা তো আমরা বলতে পারি না যে মানে কি রেটে জিনিসটা স্টার্ট হবে। তো আমার কথা ছিল হঠাৎ ইলেকশন মানে দিয়ে রেট দিয়ে থাকবে, আপনি বলতে যাচ্ছেন রেটটা থাকছেই মাস্ট, আরে হয়তো। না থাকার তো কোনো কারণ আমি দেখতেছি না। আর বিএনপি এই ধরনের কোনো কারণ বলে নাই। ইটস লাইক আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আহ আর এই যে সিস্টেম গুলি ডেভেলপমেন্ট হয় নাই, আওয়ামী লীগ যে দলীয়করণগুলি করে গিয়েছে, হঠাৎ একটা ইলেকশন দিলে বিএনপি ক্ষমতায় আসলে যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, একদম সবাই স্বাধীন, এই কথাটা মনে হয় রাইট না। হ্যাঁ, জনগণের ইচ্ছার প্রতিফলন হবে, কিন্তু জনগণের আশার প্রতিফলন হবে নাকি সেটা আমি বলতে পারি না। সো আমার মনে হয় এই কারণে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে বা আওয়ামী লীগকে সরানো বা নির্বাচন, মানে বিএনপিও যদি এসে ওইটা করতে চায় তাহলে আমার মনে হয় বিএনপির অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান করে করতে হবে, ইনস্টিটিউশন গুলি করে, এবং বিএনপির ওই গণতান্ত্রিক মাইন্ডসেটও আনতে হবে যে আমার কিভাবে মানে আমি ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়াতে বিএনপিকেও বিশ্বাস করতে হবে। যেটা বিএনপি হয়তো ওই ধরনের কোনো কথা এখনো জাতির সামনে বিএনপির তরফ থেকে ফর্মালি আসে নাই, আমি শুনি নাই আর কি।
লিস্ট এখন। তাহলে বর্তমান সরকারের পরিবর্তনটাও তো যুক্তিযুক্ত বলে মনে করি না, যেহেতু আপনি বলতে চাচ্ছেন যে সামনের সরকারগুলি এরকমই আসতে পারে, না অথবা না আমি যুক্তি না 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 এই কথাটা আমি একদমই কারেক্ট না। এই সরকারের কোনো নৈতিকই অধিকার নেই ক্ষমতায় থাকার, এটা সত্যি কথা, কারণ এই সরকার মানুষের ভোটে আসেনি, এই ব্যাপারে কোনো সেকেন্ড কথা নেই। মানুষ ভোট বিএনপি কে দিতে চায় বা বা মানুষ ভোট এনটি আওয়ামী লীগ এস্টাবলিশমেন্ট আমি বলতে আমি বিএনপি শুধুমাত্র দিতে চায় বিএনপির কথা বলছি না, আমি বলছি না। এই সরকার বাদ দিয়ে যে কোনো সরকার যদি আসে, আপনি মনে করেন কিনা যে এই ধরনের এই যে নৈতিকতার অবক্ষয়ের কথা বললেন বা যে সিস্টেমের কথা বললেন, এই সিস্টেমটা আপনি বলছেন যে এটা থেকেই যাবে, হয়তো অ্যামাউন্ট কম বেশি হবে, সেক্ষেত্রে আপনি না না আমরা তো সবসময় বলি বাংলাদেশের মতো একটা দেশ থেকে তো দুর্নীতি বা চাটুকারিতা আপনি সবসময় নিতে পারবেন না, এটা কিছু কিছু মানুষের ইনহেরেন্ট কোয়ালিটি। বাংলাদেশের কিছু মানুষ জন্ম থেকেই চামচা প্রকৃতির হয়ে থাকে, বা অনেক মানুষ আছেন তারা এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যাদের যোগ্যতা নেই তারা মনে করে চাটুকারিতা করে আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। তো ওটা আপনি সরিয়ে ফেলতে পারবেন না, কিন্তু এটা সহনীয় পর্যায়ে। আর যে জিনিসটা আপনি যখন দেখেন যে বড় বড় চোররা পার্লামেন্টে, দুর্নীতিবাজরা ব্যাংক খেয়ে ফেলেছে, ওই ব্যাংকের আবার নাম চেঞ্জ করে ফেলেছে যারা মন্ত্রী ছিল, বা কেউ আইজিডব্লিউ টাকাই দেয়নি, বা এরকম অনেক আরো অনেক ঘটনা আছে, যদি বেসিক ব্যাংক থেকে আরম্ভ করে আরো অনেক দুর্নীতি এরকম আছে। তো সেই জিনিসগুলি দেখতে আর কি একটু কষ্টকর, বাট আমার মনে হয় বিএনপি ক্ষমতা আসলে যদি বিএনপি সেই ধরনের মাইন্ডসেট থাকে, বিএনপি যদি ওরকম জাতীয় সরকার বা ভালো ভালো মানুষদেরকে নিয়ে এই সরকার গঠন করার প্রক্রিয়া করে, যে আসলেই যদি অনুধাবন করে যে না আমাদের সেইভাবে রেডি করতে হবে বাংলাদেশকে একটা লং টার্ম, এই ডেমোক্রেসি ইজ আ প্র্যাকটিস, এই প্র্যাকটিস গুলিকে করতে হবে। এবং ডেমোক্রেসির আরেকটা জিনিস হলো, ডেমোক্রেসি মানে হলো আমি আমার ক্ষমতা খর্ব করবো না, আমি এমন নির্বাচন কমিশন করব যাতে নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করে, জুডিশিয়ারিতে আমি ইন্টারফেয়ার করব না, দুর্নীতি দমন কমিশন শুধুমাত্র ওয়াশিং মেশিনের কাজ করবে না। তো এই জিনিসটা বিএনপি রিয়েলাইজ করতে হবে যদি করতে চায়। তাহলে আমার মনে হয় যে তাহলে বিএনপি, ইলেকশন রেজাল্ট কি হলো না হলো ডাজন্ট ম্যাটার পরবর্তীতে, কিন্তু বিএনপির কথা বলার অনেক কিছু থাকবে এবং মানুষ লং রানে বিএনপিকে সম্মান করবে। পার্থ ভাই, বর্তমানে আপনি নিজেও জানেন যে ইসলামিক দলগুলির একটা ভালো ব্যাপক উত্থানের মতো দেখা যাচ্ছে। ইসলামিক দলগুলির যে আদর্শ রয়েছে এবং তাদের যে আহ, দেশ পরিচালনা করবার একটা পরিকল্পনা, এবং আপনি জানেন যে এরকম একটা খায়েশ তো আছেই, সে তাদের এই পরিকল্পনা কিভাবে দেখেন, বা তারা যদি ক্ষমতায় আসে তাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, বা ওই না আমি আমি মনে করি না যে তাদের ক্ষমতায়, আমার মনে হয় এখনো সব ইসলামিক দল মিলিয়েও তারা মাইনরিটি, তারা হয়তো 6-7% হলে হতে পারে। আমাদের দেশের মানুষরা কোনো কারণে দেখা গিয়েছে যে এমনি হুজুর বা পীর সাহেব বা ইসলামিক দল অনেকে পারে, কিন্তু ভোটের ক্ষেত্রে আমার মনে হয় এদেশের মানুষ গণতান্ত্রিক মনা। আর ইসলামিক দলগুলির ওরকম লিডার আইডেন্টি ক্রাইসিস আছে, আমরা হয়তো দলগুলি সম্পর্কে জানি কিন্তু ওরকম কোনো লিডার স্ট্যান্ড আউট করে নাই। সো আপনার বাংলাদেশের কনটেক্সটে লিডার স্ট্যান্ড আউট করতে হয়, আপনার ওরকম লিডার লাগে। যেমন আজকে এরশাদ সাহেব নাই বলে জাতীয় পার্টি ইজ নন এক্সিস্টিং বলতে পারেন, বিকজ সিরিয়াস লিডারশিপ প্রবলেম বা ক্রাইসিস আছে। আজকে আওয়ামী লীগের পলিটিক্যাল ক্রাইসিস যতই থাকুক, মাননীয় প্রধানমন্ত্রীর লিডারশিপ আছে। তো আর ওদিকে বিএনপির আপনি দেখুন যতই ক্রাইসিস হোক একটা লিডারশিপ আছে। তো আমার মনে হয় ইসলামিক দলগুলির ওই লিডারশিপ ক্রাইসিসটা সবসময় থাকবে, এই কারণে ওনারা সবসময় একটা ফ্যাক্টর হয়তো থাকবে, বাট আমার মনে হয় না খুব একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর থাকবে। তাহলে আপনার কাছ থেকে যেটা সবার জানতে চাওয়া, আপনার পরিকল্পনা কি এই সব জোট থেকে বের হয়ে গিয়ে আপনি নিজেকে একাই চলবেন, নাকি আপনিও একটা জোট গঠন করবেন, নাকি আবারও হয়তো পূর্বের না, আগামী নির্বাচনে হয়তো আমরা অন্যান্য দলের সাথে জোট করতে পারি, আরো অন্যান্য দল আছেন, ইয়াংদের অনেক দল আছেন, তাদের সাথে হয়তো আমরা কথা বলতে পারি। ওটা সময় বলে দিবে, রাজনৈতিক পরিবেশ বলে দিবে, এবং আমরা কতখানি রাজনৈতিক করার সুযোগ পাই আগামী 3 বছরে সেটার উপর নির্ভর করবে। বাংলাদেশকে কেমন আপনি দেখতে চেয়েছিলেন, আর বর্তমান বাংলাদেশটাকে আপনি কিভাবে দেখছেন, মানে না, বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পর আজকে এত বছর হয়ে গিয়েছে, আমরা তরুণ সমাজ যেভাবে দেখতে চেয়েছিলাম, আমি মনে করি আমরা ওই গন্তব্যে পৌঁছাতে পারি না এখন। স্পেশালি আমাদের মাইন্ডসেট আর সিস্টেম, আমি সবসময় সিস্টেম ডেভেলপমেন্টে বিশ্বাস করি। আমি ইন্ডিভিজুয়াল কারো কোনো এক্সপার্টিজের উপর আমি কখনো চাই না, আমি চাই সিস্টেম এমন ভাবে হবে যে বাংলাদেশের আগামীতে যারাই নেতৃত্ব আসবে বা যেখানেই যাবে সিস্টেমই তাকে করাপ্টেড হতে দিবে না। এই জন্য আমি সবসময় প্রথম থেকেই আহ উন্নয়ন মানে আমি মনে করি হিউম্যান ডেভেলপমেন্ট আর সিস্টেম ডেভেলপমেন্টের উপর আমি সবসময়, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা। একটা সময় মুসলমানরা সারা পৃথিবী রাজ করেছিল বিকজ ন্যায় বিচার ছিল। এক সময় রোমানরা করেছিল,
বিকজ ন্যায় বিচার প্রতিষ্ঠা ছিল। আমি মনে করি ন্যায় বিচার হলো কি, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা যখনই করতে পারবেন, আপনি যখন দেখবেন যে যত বড় ধনী লোকই হোক এয়ারপোর্ট থেকে নেমেই বেল পেয়ে যাবেন না, আপনি যখন দেখবেন যে যত ধনী লোকই হোক আপনি ঘুরে বেড়াবেন 10,000 কোটি টাকা চুরি করে, বা কন্ট্রোভার্সিয়াল লোকরা গদিতে থাকবে, বা বড় বড় মন্ত্রী মিনিস্টার থাকবে, তো আমার মনে হয় এইটা ন্যায় বিচারের আশেপাশে যায় না। দর্শক, আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ আলোচনাটিকে আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে লাইক দিয়ে আপনাদের সাথে থাকবেন। আমি জনাব পার্থ আপনার কাছ থেকে 3টা বিষয়ে মন্তব্য চাইবো। এটা হলো বর্তমান কয়েকটি বিষয় যেগুলি সবচেয়ে বেশি আলোচিত, এর মধ্যে আল জাজিরা নিয়ে আপনার মন্তব্য চাইবো এবং প্রতিবেদনটিকে আপনি এক জায়গায় বলেছেন যে মোহাম্মদপুরের কেন্দ্রিক একটা রিপোর্ট হয়েছে। এটাকে কি আপনি খুব মানে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে চাচ্ছেন, নাকি কোনো বিষয়কে আপনি গুরুত্ব দিতে যাচ্ছেন? সেখানে অনেকগুলি বিষয় এখানে এসছে সামনে, কিভাবে দেখেন আপনি? না, আপনি যদি আমার শোটা পুরোটা দেখে থাকেন আমি সেটা বলি না, আমি বলছি যে ইট ডিডন্ট ডু জাস্ট মানে যে নামটা দেওয়া হয়েছিল যে প্রাইম মিনিস্টার্স ম্যান, আমি মনে করি না ওটা জাস্টিফাইড হয়নি। বিকজ এটা আমি বলেছিলাম গ্যাংস অফ মোহাম্মদপুর মানে গ্যাংস অফ ওয়াসিপুর নামে একটা পপুলার সিনেমা আছে, ওটার সাথে কম্পেয়ার করে বলছিলাম। বিকজ আমার কাছে মনে হয়নি যে এইটাকে প্রধানমন্ত্রীকে এটাকে ইনভলভ করাটা আমার কাছে অনেক রিমোট মনে হচ্ছে, মানে যেই মেটেরিয়ালটা সেখানে দৃশ্যমান ছিল। আমি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি এটা বাংলাদেশের কনটেক্সটে, বিকজ আমি ওখানেও বলেছি যে বাংলাদেশে এর চেয়ে অনেক বেশি ওয়ার্স জিনিস আমরা দেখেছি। কোন ভদ্রলোক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ভাই বিদেশে 20% কমিশন চাচ্ছে, এটা এখানে মন্ত্রী মিনিস্টার হরহামেশাই করে, তাদের আত্মীয় স্বজনরা দেশে রিজার্ভ চুরি হয়ে যায়, চিফ জাস্টিস ভেঙে যায়, শেয়ার মার্কেট লুট হয়ে যায়, এরকম অনেক ঘটনা আছে। ওইখানে যা দেখিয়েছেন তা হয়তো বিদেশিদের জন্য হয়তো উড রাইজ দ্য আইব্রোজ যে বাবা এসে এরকম কি সম্ভব। বাট আমি বাংলাদেশে কনটেক্সটে রোহিঙ্গারা সারাদিনই পাসপোর্ট বানাচ্ছে, করোনা সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, জীবিত মানুষের ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। আমার কাছে ওই ক্ষেত্রে আপনি বলতে পারেন আমার কাছে এই জিনিসটা খুব একটা রোহিঙ্গারা করা আর আন্দালিব রহমান পার্থর ভাই করা কিন্তু এক জিনিস নয়, মানে মানুষের না। আমি প্রসেসের কথা বলছি, আমি বলছি প্রসেস কার ভাই করলো বা কে রোহিঙ্গা ওটা বলছি না। আমি বলছি যে এগুলি বাংলাদেশের সারাদিন হয়। পাসপোর্ট আইন যদি সবার জন্য সমান হয়, পাসপোর্ট ফেক করা সবার জন্যই সমান। এটা রোহিঙ্গা করুক, একটা নর্মাল মানুষ করুক, আর আমি করুক, বিকজ পাসপোর্ট যে ফেক করা যায় এই জিনিসটাই সবচেয়ে বড় ঘৃণতম অপরাধ। না, এখানে দুই জায়গাতে দুটা মাইন্ডসেট, যেমন রোহিঙ্গারা করে এটা কিন্তু একটা মাইন্ডসেট হয়ে গেছে, কিন্তু সেনা প্রধানের পরিবারের কেউ করবে ব্যাপারটা ওইখানেই মানে অনেকের না। দেখুন, দ্য আইডিয়া ওয়াজ দ্যাট, আমি তো সেটাই বলার চেষ্টা করছি যে বাংলাদেশের কনটেক্সটে বড় বড় ভিআইপি লোকের আত্মীয় স্বজনরা অনেক কিছু এদেশে করে, এটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় না, কিন্তু এটা বিদেশের মাটিতে যেহেতু গিয়েছে এবার যেভাবে এটাকে করেছে, সেই ক্ষেত্রে বিদেশিদের তো যথেষ্ট ইমেজ ক্রাইসিস হবে বাংলাদেশের বিদেশের মাটিতে, এই ব্যাপারে তো কোনো সেকেন্ড কথা নেই। এবং এর চেয়েও বড় ব্যাপারটা এই প্রতিবেদনটা আসার পর বাংলাদেশ গভর্নমেন্ট যেরকম শিশুসুলভ ভাবে এই জিনিসটাকে যেভাবে হ্যান্ডেল করেছেন, সেই জিনিসটাতে আরো বেশি প্রশ্ন এসেছেন, আউটরাইট রিজেক্ট করেছেন। কেউ বলেছেন এটা বিএনপির করা, কেউ বলেছে জামাতের করা, কিন্তু এটার পার্ট অ্যান্ড পার্টিকলস নিয়ে ওইভাবে কেউ এটাকে আপনার রিবাট করতে পারেননি বা করেননি, বা তারা করে যা এসেছে 15 দিন পর নতুন খবর এসেছে, সেটাও অনেকটা মানে মানে কেউই জানলো না, কোনো কিছুই হলো না। আমার মনে হয় আমি তো তাই বলছি যে এই দেশে পলিটিশিয়ান না থাকলে আপনি যখন আমলা দিয়ে সব কাজ করাতে যাবেন আপনি করতে পারবেন না। আপনার প্রবলেম সলভ করার জন্য ওই ধরনের ক্যাপাসিটির মানুষ লাগবে, কেপেবল মানুষ লাগবে। আপনি এর বাইরে আর কিছু সিনিয়রদের রাজনীতি করলেও যোগ্য হলেও কোনো সমস্যা নেই। আপনি মনে করেন যে বর্তমানে যারা ক্যাবিনেট থেকে শুরু করে রাজনীতি যারা করছে সিনিয়রদের মধ্যে, তারা কম্পিটেন্ট টু ডিল উইথ দ্য আমলাস? কে সিনিয়র নাম বলেন তো আপনি আমাকে, কে আছে? আমি যদি তোফায়েল আহমেদ সাহেবের কথাও যদি বলি, তোফায়েল আহমেদ সাহেব কি মন্ত্রী আছেন? না না, ছিলেন তো উনি। আমি বললাম যে তিনি কবে ছিলেন তোফায়েল আহমেদ সাহেব, আমির হোসেন আমু সাহেব, শেখ সালিম সাহেব, এরা কি এখন ক্যাবিনেটে আছেন? সরকারের আমলে উনি মন্ত্রী ছিলেন, কিছুদিন আগে মন্ত্রী ছিলেন। আমি বললাম যে কিছুদিন আগে, আপনি 5 বছর আপনি যেহেতু বললেন মানে ওনারা কি কম্পিটেন্ট কিনা এখনো পর্যন্ত, বা ওনাদেরকে দিয়ে তাহলে কি আপনি একটা জায়গায় আসতে চাচ্ছেন যে না এই? দেখুন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো সিনিয়রদেরকে সম্মান না করে আপনি কোনোদিন বড় রাজনীতিতে থাকতে পারবেন না। রাজনীতিতে যে যত বাংলাদেশের আমি বলি আপনার না তাদের আমি সম্মান মানে দেখে সালাম দিলাম তারপর তাদেরকে সাইজ করলাম ওইটার কথা বলছি না।
আমি বলছি যে আমি আমার কথা বলি যে আমি যতটুকু রাজনীতি শিখেছি আমি পজিটিভলি শিখেছি। হয়তো কিছু আমার বাবার কাছ থেকে বা আহ, আপনার বিএনপি চেয়ারপারসনের কাছ থেকে আমার সৌভাগ্য ছিল আমি ওনার পাশে। আর অপোজিশনের রাজনীতি আমি শিখেছি তোফাল আহমেদ সাহেবের কাছ থেকে ওনার গ্রিলিং দেখে। সো আমি ওইটাকেও গুড হিউমারে নেই। হ্যাঁ, যেহেতু উনি 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 আমার এলাকাতে আমার বিরুদ্ধে রাজনীতি করেন। বাট আমার কথা চলে যে বাংলাদেশে যারা সিনিয়র পলিটিশিয়ান তারা কিন্তু জেনুইন পলিটিশিয়ান। আর তাদের কাছে আজকে যারা মন্ত্রী আছে কম্পারেটিভলি তারা মোর লাইক এ সিও অফ আ কোম্পানি। মানে আপনি যেমন এলজিআরডি মন্ত্রীর হয়তো নাম বলতে পারবেন না। হ্যাঁ, আপনি কি জানেন এলজিআরডি মন্ত্রীর নাম? আমি আমি জানি সৌভাগ্যক্রমে উনি তাজুল ইসলাম সাহেব, আমি জানি, তাও যাক ভালো, মানে বাংলাদেশে কয়জন জানে আমি এটা বলতে পারি না, তো আপনার বলার পর আমার মনে পড়েছে। তো এরকম বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী মিনিস্টারের নাম অনেকে বলতে পারে না। সো দের ইজ এ সিরিয়াস আইডেন্টিটি ক্রাইসিস। এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ডিসিএসপির ইভেন কি ওসিও এমপি দের কথা শুনে না, মধ্যে কথা শুনে না। সো পলিটিক্যাল ক্রাইসিস যখন হয় তখন এরকম হবে। এবং সেই ক্ষেত্রে আমি সবসময় বলবো দ্যাট সিনিয়র পলিটিশিয়ানরা ডিফারেন্ট কিছু করে না, দে ডু ওয়ার্ক ডিফারেন্টলি বিকজ দে হ্যাভ এক্সপিরিয়েন্স। সো তারা ভিন্ন কিছু করবে আমি তা বলছি না, তবে ভিন্ন ভাবে কাজ করে এবং তাদের সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্যতা আছে। সো আওয়ামী লীগ বলেন বিএনপিতে বলেন, আমি সবসময় মনে করি সিনিয়র পলিটিশিয়ানদের সেই সম্মান বা সেই জায়গা থেকে তাদেরকে ওই জিনিসটা রাখলে আরো বেটার হবে। আমি বলছি না আওয়ামী লীগ রাতারাতি খুব মানে পপুলার হয়ে আমলা যাবে। নির্ভর আপনি ইঙ্গিত দিয়ে গেছিলেন, সে কারণে আমার প্রশ্নটা জিজ্ঞাসা না, করছি। আমলা প্রশাসন সবকিছু নির্ভরের কথা বলছি আমি, যে ইটস মোর অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট, ইটস রাদার আ পলিটিক্যাল সেটাই, গভর্নমেন্ট। সেটা কি কোনো কারণে কম্পিটেন্স, ল্যাক অফ কম্পিটেন্সের কারণে, নাকি মানে কিসের কারণে না, হচ্ছে? এটা অনেক কিছুর কারণেই হতে পারে। এটা 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 আওয়ামী লীগের ইন্টারনাল পলিটিক্স হতে পারে, 111-এ অনেকের ভূমিকা থাকতে পারে, অনেক কারণই হতে পারে। বা উম, অনেককে সুযোগ দেওয়া হয়েছিল রাজনীতিতে আসার জন্য, কিন্তু তারা রাজনীতির চেয়ে বেশি করাপশনকে বেছে নিয়েছেন। এমন একটা সময় ছিল সিনিয়রদেরকে বাদ দিয়ে একটা নিচের লেভেলের নেতাদেরকে আওয়ামী লীগের মন্ত্রী বানানো হয়েছিল, কিন্তু তারা আইজিডব্লিউ, গাড়ির পারমিট, কিভাবে টাকা কামাই করা যায় এগুলি নিয়ে বেশি ব্যস্ত ছিল, নিজেদেরকে পলিটিক্যালি ওই জিনিসটা ব্যবহার না করে। তো আমার আই হ্যাভ অল মাই সিম্পথি এই জন্য, যে এছাড়া হয়তো কোনো উপায় নাই। আর ক্ষমতায় থাকাই যদি কি হয়ে থাকে, যদি ক্ষমতায় থাকাটাই মুখ্য হয়ে থাকে তাহলে তো আমি মনে করি আওয়ামী লীগ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেই বাকি পরে কি হয় না হয় ডাজন্ট হ্যাঁ, ম্যাটার। আমরা একই প্রশ্ন আমি জনাব ফখরুল ইসলাম আলমগীরকেও করেছিলাম যে সিনিয়র সিটিজেন যারা রাজনীতিতে আছে তাদেরকে একটা সময় থেমে যাওয়ার প্রয়োজন আছে কিনা। তিনিও কিন্তু স্বীকার করেছিলেন যে রাজনীতিবিদদেরও অবসরে যাওয়ার একটা প্রয়োজন রয়েছে, কারণ একটা পর্যায়ে গেলে তার কম্পিটেন্স লেভেলটা ডাউনের দিকে যায়, এটা ন্যাচারালি। সে কারণেই আমার ওই প্রশ্নটা করা, বা ওইখানে কি না, আমি আমি মির্জা ফখরুল সাহেবের সাথে একদমই একমত না এই ব্যাপারে। আমি মনে করি রাজনীতিবিদদের প্রাতিষ্ঠানিক এক্সিকিউটিভ পাওয়ার থেকে রিটায়ার করতে পারে, কিন্তু তাদের মেধা যেই পর্যন্ত তারা এটা নর্মাল আমি থিঙ্কিং সেখান করতে থেকেই পারে, বলছি, এক্সিকিউটিভ পাওয়ার থেকে। তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের মেধা আনপ্যারালাল। আমি যেমন মনে করি তোফায়েল আহমেদ সাহেবের কথা বলছি, আনডাউটলি হি ওয়াজ দ্য ভেরি ভাইটাল পার্ট অফ আওয়ার ন্যাশনাল হিস্ট্রি যদি আমি বলি। তো সুতরাং তার একটা সময় ছিল যখন তিনি খুব নিজেকে অ্যাক্টিভলি সার্ভ করেছেন দেশের জন্য। বাট নাও দিস টাইম হাউ মাচ হি কম্পিটেন্ট, লাইক আমি ওনাকে বলছি না এক্স্যাক্টলি, একদম ওনাকে মিন করছি না, বাট আমি ওনার কাইন্ড অফ পিপল যারা লাইক ইন স্টিল সার্ভিং দ্য কান্ট্রি অ্যাজ এ পলিটিশিয়ান তাদের কথা বলছি। দেখুন এখন আমাদের আমাদের আসলে সিনিয়রদেরকে সিনিয়রদের জায়গায় রাখা উচিত, ওনাদের ডিউ রেসপেক্ট যেটা আছে। এবং বাংলাদেশের রাজনীতিতে গ্রেসফুল ডিপার্চার পাওয়াটাই বড় কথা। যেভাবে মন্ত্রী মিনিস্টাররা মারা গেলে মানুষ ফেসবুকে যেভাবে গালিগালাজ করে, তো আমি মনে করি আহ আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। একজন দর্শককে আমি স্পেস দিয়েছি, সে হয়তো একটা ছোট্ট প্রশ্ন করবে। হ্যাঁ, আপনি কথা শেষ করুন, সমস্যা নেই, সে ঢুকেছে, আমি তাকে। আমি তাই বলছি যে যেভাবে মন্ত্রী মিনিস্টার বা সরকারের গুরুত্বপূর্ণ মানুষরা মারা গেলে মানুষ যেভাবে গালিগালাজ করে, তো আমি মনে করি যে সিনিয়র পলিটিশিয়ানরা সম্মানের সাথে রাজনীতি থেকে চলে যাবে, বা আমরাও যখন সিনিয়র হব বা যখনই আমরা চলে যাই মানুষ সম্মান করবে। এটাই বড় প্রাপ্য, এর চেয়ে আর বড় এতটুকু পর্যন্ত জানার ছিল। জি, ওইটুকু পর্যন্ত আমরাও চাই তারা থাকুক আমাদের সাথে। আমরা ডেফিনেটলি তাদের কাছে আমরা সবসময় ঋণী থাকি। কিন্তু কোনো কারণে মাসুদ মান্নান, আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি আপনাকে সরি, আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? মাসুদ মান্নান। জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, আপনি, আপনার নামটা এখানে দেখা যাচ্ছে, তাই আমি আপনাকে নাম ধরে বলছি। আপনি দয়া করে বলবেন আপনার কোনো
প্রশ্ন থাকলে বলবেন, প্রশ্নটা করুন দয়া করে। জি, কোথা থেকে বলছেন? আমি চাঁদপুর থেকে বলছি। আমি পার্থ ভাইকে একটা প্রশ্ন করতে চাই। জি, প্রশ্ন পার্থ ভাইকে করবেন, কারণ পার্থ ভাই ছাড়া এখানে আর কেউ নেই। দয়া করে করেন। তার আগে ধন্যবাদ সাগর ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার অনেক পছন্দের একজন মানুষকে আমি প্রশ্ন করতে পারছি এই জন্য। তো পার্থ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনার কাছে আমার প্রশ্ন হলো, গত কিছুদিন আগে 8ই ফেব্রুয়ারিতে চ্যানেল আইয়ের একটা টক শোতে আপনি আল জাজিরার প্রতিবেদনটা নিয়ে বলেছিলেন যে বাংলাদেশের কনটেক্সটে আল জাজিরা খুব বড় কিছু করে দেখায়নি। যেখানে যে দেশে ভোট চুরি হয় বা শেয়ার বাজার লুট হয়ে যায়, সেই দেশের কনটেক্সটে এটা খুব বেশি বড় কোনো ঘটনা নয়। তো আমার এই কথাটার পর আমার একটা জিনিস মাথায় আসলো যে আপনি যেগুলিকে বড় করে দেখছেন, যে ভোট চুরি বা শেয়ার বাজার, এই ঘটনাগুলি হওয়ার পেছনে মূল নেয়ামক হিসাবে কি জিনিসটা কাজ করছে? ক্ষমতা, দীর্ঘমেয়াদী ক্ষমতা বা অসীম ক্ষমতা কিনা? আর যদি এই ক্ষমতাটা কাজ করে, তাহলে আল জাজিরার প্রতিবেদন আমাদেরকে এই ক্ষমতার নীরব কোনো চুক্তি বা বোঝাপড়ার দিকে ইঙ্গিত করেছে কিনা? যার কারণ হলো আমরা 2 দিন আগে বা 2-3 দিন আগেও দেখেছি যে এমন একটা তথ্য যে আজিজ আহমেদের যে বাকি 2 ভাই আনিস এবং হারিস, ওনাদেরকেও নাকি ক্ষমা করে দেওয়া হয়েছিল। তো যেটা আমাদের স্বয়ং আইনমন্ত্রীও জানতেন না। তো একটা পরিবারের সাথে এই যে একটা রাগ ঢাক, এটা কি বিশেষ কোনো কিছুর দিকে ইঙ্গিত করে কিনা? আরো ছোট করে যদি বলি, আমাদের সংবিধান বলে যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। তো আপনার কাছে আমার জানতে চাওয়া, যদিও এটা সরকার দলীয় প্রশ্ন ওনাদের কাছে করার, কিন্তু যেহেতু আপনারা দাবি করেন এই সরকার মানুষের ভোটে আসেনি, তাহলে এই সরকারের বর্তমান ক্ষমতার উৎস কি? এটা কি আপনি একটু বলবেন দয়া করে? যে আপনি শুনতে থাকুন। আমি আপনাকে এখান থেকে বিদায় দিচ্ছি, আপনি শুনতে থাকুন। জি, ধন্যবাদ। পার্থ ভাই বলবেন দয়া করে। আমি শেষ থেকে বলি, এই 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 সরকারের ক্ষমতা থাকার উৎস হলো মাসল আর ভয়। আপনাকে ভয় দিয়ে রাখা এবং গণসরকারকৃত, এই জন্য সরকার স্কেয়ার ট্যাকটিক্স করে। মাসল ছাড়া বেসিক্যালি আর কিছু না। আর আপনি আল জাজিরা নিয়ে যে কথাটা বললেন, যে দেখুন, একটা জিনিস আমি সবসময় এই জিনিসটা বলি, যে আর্মি থেকে আরম্ভ করে অন্যান্য ইনস্টিটিউশন থেকে আরম্ভ করে এই জিনিসগুলিকে আমাদের যথাসম্ভব প্রোটেক্ট করাটা দায়িত্ব। বাট এটা আনফর্চুনেট, এই জিনিসগুলি মিস আপ হয়ে যায়। বিকজ এটা তো আসলে রাষ্ট্রের জিনিস, এটা সবসময় করে, এটা আমাদের দেশের ইমেজে ই করে। বাট আমি আপনাকে যেটা বলছি, যে আপনি এই যে হঠাৎ করে আইনমন্ত্রী জানতেন না, বা ওনারা সারেন্ডার ছাড়া এগুলি পেয়েছেন, বা হলো কি হলো না, বা ওনার যে আগেই এত এত বড় বড় ঘটনা হয়ে গেল, সরকারের রিয়াকশন কেউ পেয়েছে, অনেক প্রশ্ন আমি আপনি করতে পারি, এবং এই প্রত্যেকটা প্রশ্নের জবাবই আমাদের জানাও আছে। আমি যে কথাটা বলেছি যে আল জাজিরার ওই জিনিসটা ইম্পর্টেন্ট না, এই জিনিসটা আসলে এরকম না। আমি বুঝাতে চেয়েছি আল জাজিরার এই ডকুমেন্টারিটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের কনটেক্সটে, আমাদের মাইন্ডসেটে এই জিনিসটা খুব একটা সেন্সেশন। আমি সেটার কথা বোঝানোর চেষ্টা করেছি, বিকজ আমরা এর চেয়ে ওয়ার্স প্রতিদিন দেখি। আমি এটা একবারেও বলিনি যে আল জাজিরা এই জিনিসটা সিগনিফিকেন্ট না, অফকোর্স এটা সিগনিফিকেন্ট। আমাদের একটা ইনস্টিটিউশন এরকম নিউজ হচ্ছে, বিদেশের মাটিতে হচ্ছে, কিন্তু আমরা এর চেয়ে ওয়ার্স দেখি। এই কারণে আমি বলেছি যে বাংলাদেশের কনটেক্সটে এটা তেমন কিছু। পার্থ ভাই, দেশের গণমাধ্যম নিয়ে আপনি কিছু বলবেন দয়া করে। সম্প্রতি ফেসবুকেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন তথ্যের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, এবং আজকের পত্রিকায় যেটা দেখলাম যে ফেসবুকে বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি যিনি আছেন, তিনি বিভিন্ন সময়ে অনেকের অভিযোগ আর কি পরিবর্তনের শিকার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন তথ্য, এবং বাংলাদেশের আল জাজিরার ব্যাপারটাকে উঠিয়ে দেওয়া, এই ব্যাপারে একটা অ্যাপিল করেছিল, এবং আদালত থেকে সেটাকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সেই নির্দেশনা মোতাবেক ফেসবুক অনেকটাই প্রমিস করেছে যে এটাকে সরিয়ে দেওয়া হবে। কিভাবে দেখেন আপনি এই ব্যাপারটাকে? মানে যেভাবেই হোক আল জাজিরার খবরটা বেরিয়েছে, এখন এটাকে না দেখুন, এটা তো আপনি করবেন না। বাংলাদেশে এখন আপনি এই যে দলীয়করণের ব্যাপারটা, বড় বড় অনেক অনেক টিভি চ্যানেলের মালিকরা যদি আপনি দেখেন, ওনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ওনার সরকারের এমপি বা সরকারের মতপুষ্ট। আমি আজকে দেখলাম এক তথ্য বিষয়ক উপদেষ্টা আওয়ামী লীগের ওখানে সাংবাদিকও আছেন, ইভেন কি অ্যাটর্নি জেনারেলও আছেন নাকি, আর প্রথম আলোতে কোথায় জানি পড়লাম, যেখানে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রে। তো আগামীতে আপনি দেখবেন বিভিন্ন এলাকাতে ডিস্ট্রিক্ট জাজ বা আওয়ামী লীগের জেলার লোকরাই ওনা হচ্ছে। এটা একটা নর্মাল জিনিস, হয়ে যাবে ইভেন্চুয়ালি। আর
সংবাদ মাধ্যমের কথা যদি আপনি বলেন, বলে না ফ্রিডম অফ স্পিচ বাট নো ফ্রিডম হয়তো আফটার স্পিচ। আওয়ামী লীগ যতখানি আপনাকে অ্যালাউ করবে আপনি ততখানি করতে পারবেন। সো আপনার ওই রিস্কে সবসময় থাকতে হয়। তারপরও আই উড থ্যাংক যে এই আমাদের এই গণমাধ্যম যে আমাদেরকে, আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত কিছু জানিয়েছেন, নাহলে তো আর আমরা জানতে পারতাম না। আমার মনে হয় এর মধ্য থেকেও গণমাধ্যম অনেক চমৎকার কাজ করে যাচ্ছেন। আর ফেসবুকের যে ব্যাপারটা আসছে, দেখুন ফেসবুক তার বাংলাদেশের ইন্টারনাল রাজনীতি বুঝে না। ফেসবুকের আমি পড়েছি যুগান্তরে আসছে, ফেসবুক ফেসবুককে যদি কোনো কোর্টের অর্ডার দেওয়া হয় তাহলে ফেসবুক এটা কনসিডার করে দেখবে। কোর্টের অর্ডার তো সরকারের জন্য ইটস ম্যাটার অফ 2 মিনিটস। হয়তো ফেসবুক এটা বলার আগেই কোর্টের অর্ডার আছে। যে কোনো কোর্ট চান আপনি, আপনি যদি নারী নির্যাতন করছেন সেটাও দিবে, আপনি যদি করোনার্স করছেন সেটাও দিবে, আপনি যদি শিশুদের করছেন, যে কোনো কোর্টই দিতে পারে। গভর্নমেন্ট যেটা বলবে সেটাই হবে। সো ফেসবুক ফেসবুক কন্ট্রোলড। হ্যাঁ, বাট ফেসবুক তো সরকারের জন্য অত্যন্ত অ্যানয়িং একটা ব্যাপার, আই মিন মানে ডিস্টার্বিং একটা ব্যাপার সরকারের জন্য। যেহেতু সরকার পত্রিকা বন্ধ করতে পারে, কিন্তু ফেসবুক আপনি কিছু একটা উঠিয়ে দিয়ে ছেড়ে দিলেন, সেটা ভাইরাল হয়ে গেল, মানুষ এটা নিয়ে কমেন্ট করছে, এবং সরকারের যে জনপ্রিয়তা কতখানি তলানিতে সেই জিনিসটা প্রতীয়মান হয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন, আপনি ইন্টারেস্টিং একটা জিনিস দেখবেন, এটা খুব ইন্টারেস্টিং। আপনি যখন দেখবেন কোনো একটা স্টেটমেন্ট, বিশেষ করে হাসান মাহমুদ সাহেবের বক্তৃতা বা এই ধরনের যারা সুন্দর সুন্দর কথা বলে আওয়ামী লীগের, যখন 8-10 হাজার গালি দেখবেন আপনি ফেসবুকে, তখন আওয়ামী লীগের সেই লোকজনটার কিন্তু কোনো ডিফেন্স দেখবেন না। কারণ ডিফেন্স যদি দেয় তখন ও জানে যে ওনাকে আরো 5,000 গালি খাবে। আপনি ওইটা দিয়ে দেখবেন যে ইন্টারেস্টিংলি যে আওয়ামী লীগের জন্য এটা একটু, সরকারের জন্য এটা একটু মানে আপনি ভাইরাল শব্দটা উচ্চারণ করেছেন, ভাইরাল মানে কেন হবে? এই ভাইরাল দিয়ে কি আমরা কোনো কিছুকে আমরা ডিসাইড করতে পারি কিনা যে ভাইরাল হওয়া তো মানুষ এটাকে আমলে নিচ্ছে বলেই তো এটা জনপ্রিয় হচ্ছে বা ভাইরাল হচ্ছে। তো এটাকে আমরা ম্যাটার হিসেবে নিচ্ছি না কেন? মানে ভাইরাল হওয়াটাকে আমরা কি নেগেটিভলি দেখার চেষ্টা করছি? এটা কি নেগেটিভ? না না না, ভাইরাল হওয়াটা তো কারোর জন্য নেগেটিভ, কারোর জন্য পজিটিভ। বিকজ আপনি যখন মানুষ যে ইস্যুগুলিকে নিচ্ছে, গ্রহণ করছেন, এবং যখন বিচার পাচ্ছেন না তখন সেগুলি নিয়ে হাসি তামাশা করছেন, কথা বলছেন, এবং সরকার সেটাতে বিব্রত হচ্ছেন। সরকারের ফেসবুক থাকাতে আপনি গণজাগরণ থেকে আরম্ভ করে এই পর্যন্ত আপনি যদি দেখেন, একটা পর্যায়ে সরকার অনেক কিছুর প্রশ্নের মুখে আসছেন, আপনি নিরাপদ সড়ক আন্দোলন থেকে আরম্ভ করে আপনি সবকিছুতে দেখেন। একমাত্র আমরা বিরোধী দলরা ছাড়া ফেসবুককে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে অনেকেই তো অনেক আন্দোলন সাকসেসফুল করেছেন, যেটা সরকারের জন্য অনেক বড় মাথা ব্যথা হয়েছে। সেটা তো সরকারের জন্য কনসার্ন যে সাধারণ মানুষের মধ্যে এটা ছড়িয়ে যাচ্ছে, এবং সরকার তখন এটাকে বন্ধ করতে পারছে না এবং উপযুক্ত জবাব দিতে পারছে না। ভাইরাল যে কোনো ইস্যুটাকে আপনি কি জাস্টিফাইড বাই দ্য পিপল এন্ড কনসার্ন বাই দ্য পিপল অফ দ্য পিপল? ও এনিথিং দ্যাট ইজ ভাইরাল পলিটিক্যালি, যদি কোনো কিছু রাজনৈতিকভাবে ভাইরাল হয় তাহলে বুঝতে হবে মানুষ সেটাতে ইন্টারেস্ট নিয়েছে। আদারওয়াইজ ওই যে কয়েকদিন আগে আর্মি অফিসারটাকে যে মারা হলো, যে নৌবাহিনীর একজন অফিসারকে যে মারলো ওই হাজি সেলিম সাহেবের ছেলে, আপনার কি মনে হয় এই ভিডিও যদি না আসতো উনি বিচার পেতেন? তো এই জিনিসগুলি তো সত্যি, এগুলি যদি আপনি না বের হতো আপনি তো পেতেন না। সেই জন্য কিছু পেয়েছে আপনার কাছে মনে হয়? না না, বিচার না হলে একটা হিউম্যান ক্রাই তো হয়েছে, বিচার হোক না হোক তাকে অ্যারেস্ট করা হতো, ওইটাই তো হতো না। এখন আপনি যে যতটুকু এটা গত পরশুদিন এসছে, আপনি সেটার ব্যাপারে যদি একটু বলেন যে অবশেষে সরকারের পুলিশের যে চূড়ান্ত প্রতিবেদন এবং এজাহার, এই দুটার মধ্যে অনেক অসামঞ্জস্য দেখা গেছে। ন্যাচুরালি আওয়ামী লীগ তার দলকে ওন করে ভাই, এটা আপনার বুঝতে হবে। আওয়ামী লীগ আপনি কি করেন না করেন ডাজন্ট ম্যাটার, আওয়ামী লীগ তার দলকে ওন করে। এবং এটাকে যেমন আপনি দেখেন কয়েকদিন আগে যে শিকদার সাহেব মারা গেলেন, হ্যাঁ, ওনার ছেলের নামে একটা মামলা ছিল, 5 ঘন্টার মধ্যে বেইল হয়েছে। উনি তো এসে প্যারোলে মুক্তি নিয়ে কোর্ট থেকে হসপিটাল অর্ডার নিয়ে আপনার ইউনাইটেড হাসপাতালও 7 দিন থাকতে পারতো, তারপরে বের হতে পারতো। ওখানে পুলিশ রিমান্ডই চায়নি, পুলিশ 15 দিন রিমান্ড চেত, হয়তো 2 দিন দিত ডিভিশন। এই যে একটা পলিটিক্যাল ওয়ে টু হ্যান্ডেল প্রবলেমস, সেই জিনিসটাও তো মিসিং। সাগর সাহেব, আপনি বুঝতে পারছেন আমার কথাটা? আপনি 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 ওটাই পেতেন। উনি এসেছেন, ওনার আব্বা মারা গিয়েছেন, ঠিক আছে, উনি প্যারোল পেতে পারতেন, উনি পরে কোর্টে সারেন্ডার করতেন, কোর্ট হয়তো অসুস্থ দেখে হসপিটাল হতো না, কিন্তু পুলিশ প্রথম থেকে রিমান্ড চাবেন না। এই জিনিসটা, এগুলি কি জানেন, এগুলি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এখানে লেস পলিটিক্স। ডেইলি স্টার নিউজ করছে, প্রথম আলো নিউজ করছে, মানুষ গালিগালাজ করছে, মানুষ সবকিছু করছে। তাহলে এই জিনিসগুলি তো আসলে পলিটিক্যালি হ্যান্ডেল করে না।
এটা করা উচিত। এই কারণে আমি বারবার বলি যে আওয়ামী লীগের সবই আছে, রাজনীতি ছাড়া এই মুহূর্তে। পার্থ ভাই, নতুন করে আরেকটি মানে ট্রেন্ড শুরু হয়ে গেছে যে, যেমন কথা গত কিছুদিন আগে আপনি দেখেছেন যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। আমার ভয় হলো যে কখনো যদি ক্ষমতার পরিবর্তন হয় তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে নিয়েও যদি এই ধরনের, আমরা কি এটাকে দেখতে হবে? আমরা কি চাইবো যে এদেরকে নিয়ে, এদের খেতাব নিয়ে, এদের নাম নিয়ে, এদের ফলক নিয়ে এই রাজনীতিটাকে কি? এটা তো জাতি বিভক্ত প্রক্রিয়া সবসময় হবে। এটা এয়ারপোর্টের নাম পরিবর্তন করা, কারো নাম ভেঙে দেওয়া, এটা আমাদের আগের জেনারেশনে যারা রাজনীতি করেছেন ওনারা একটা প্লেজার পান। এই আমার মনে হয় এই রাজনীতিটা আছে, এটা আমাদের জেনারেশন এটা নেও না, এটা গ্রহণও করে না। আমরা সবাইকে সবার জায়গায় রাখতে চাই। বাংলাদেশে বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুর জায়গা আলাদা। এছাড়াও বাংলাদেশে আরো যারা সম্মানিত ব্যক্তি আছেন প্রত্যেকেরই না, এই প্রত্যেকের স্থান। ঘৃণার প্রতিযোগিতায় তো সেই ধরনের যে যাদের কথা না, আপনি অবাক হচ্ছেন কারণ এটা তো প্রথম থেকেই ছিল। এটা তো বাংলাদেশের নতুন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে প্রথম থেকেই এই জিনিসগুলো ছিল। এটা জাস্ট টাইমের ব্যাপার, কে কখন বের করবে, কে কখন বের করবে। কিন্তু খুব আপার লেভেলে কখনো এই ধরনের ইয়েটা ছিল না, ইদানিং কালে আমরা সেটাকে না কেন, এর আগে এয়ারপোর্টের নাম পরিবর্তন করা হয়েছে, বা ব্রিজ সরিয়ে ফেলা হবে, বা কবস্থান সরিয়ে, বা পার্লামেন্টে কথা বলা, বা বঙ্গবন্ধুর সময় দেখা গিয়েছে বিএনপি যখন ছিল বঙ্গবন্ধুর কোনো বক্তৃতা বা কোনো ৭ই মার্চের বা কোনো কিছু সেটাকে রেকগনাইজ বা অ্যাকনলেজ না করা, তো এগুলি তো সবসময় হয়েছে। সেটা করেছে। সেটাকে আমরা ঘৃণা করি, কিন্তু এটার পরিমাণটা এখন বর্তমানে এটার ইয়াটা অনেক বেড়ে গেছে, একদম সম্পূর্ণভাবে নামটাকে পর্যন্ত কদিন পরে দেখা এটা যাচ্ছে। দেখুন, কোন রাজনীতিবিদের নাম কোনোদিন এগুলি করে পরিবর্তন করা যায় না। রাজনীতিবিদ তার কর্ম দ্বারা বেঁচে থাকা মানুষের কাছে এগুলি আসলে আমার মনে হয় না যে এগুলি করে হয়েছে। আরো এগুলি করে বিএনপি লাভ হচ্ছিল। গত 10-15 বছর ইয়াং জেনারেশন যারা জিয়াউর রহমান সম্পর্কে কোনো কিছু জানতো না, বড় রকম অ্যাকোয়েন্টেড ছিল না, ওনারা এখন জানা আরম্ভ করছে যে জিয়াউর রহমানকে খোঁজা আরম্ভ করছেন যে কি ছিলেন মুক্তিযুদ্ধ, ওনার অবস্থান কি ছিল, ওনার ওনার কি কি ভূমিকা ছিল। তো এই জিনিসগুলি এখন মানুষ খোঁজা আরম্ভ করছে, ইয়াং জেনারেশন। আমি প্রায় শেষের দিকে অনুষ্ঠানের দর্শক, আপনারা অবশ্যই মজার অনুষ্ঠানটি আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ অংশগুলি আপনারা আবারও শোনার চেষ্টা করবেন। প্রথম থেকে যারা শুনেননি তারা অবশ্য পরবর্তীকালে আবারও শুনবেন। আমি দর্শকদের কাছ থেকে কয়েকটি প্রশ্ন, অনেক প্রশ্ন এসছে আপনার কাছে, কিন্তু আমি আসলে লম্বা আলোচনার মধ্যে কাউকে অসুবিধা না, আপনি করেন, আমি জবাব দিচ্ছি। জি, কিন্তু আমি 2-3টা প্রশ্ন আমি উঠিয়ে এনেছি। সেখান থেকে আব্দুর রহমান আরিশ নামক একজন ভদ্রলোক বলেছেন, ভাই কি নুরুল হক নুরুর মতো ইশরাকদের মতো মাঠে নামতে চায় না? তরুণ প্রজন্মে ওনার মতো যারা আছে উনি তো চেষ্টা করলে সবাইকে নিয়ে আগাইতে পারে। ওনারা যারা এরকম ন্যায় মানুষ তারা তো পারে দেশকে রক্ষা করতে, ওনারা একটা দল গঠন করেন না কেন? মানে এটা হলো একজন দর্শকের প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, এক একজনের রাজনীতি এক এক রকম। ইশরাক একটা দলের রাজনীতি করে। ইশরাক মেয়র নির্বাচন করেছিল, ইশরাক একজন কর্মী ধরে নিয়ে যাচ্ছিল, তাকে বিষয়ে বাঁচিয়ে নিয়ে আসছে। নূর অনেকদিন ধরেই ভিপি ছিল। বাট আমার মনে হয় যে আমি প্রায় 12-15 বছর রাজনীতি করি, আমার মনে হয় রাজনীতিতে আমরা কে কোথায় যাব এটাকে আরো সময় দেওয়া উচিত, আরো ঠিক করা উচিত। আর অনেকগুলি বড় 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 বা ভালো ভালো বা প্রমিসিং নেতা মিলে দল করতে পারে। দল হয় আদর্শের উপর, বা দল হয় চিন্তা ভাবনার উপর। সেটার উপর ভিত্তি করে ইশরাক বিএনপিতে থেকে আহ এমন কোনো কিছুই চিন্তা করে সেটা বাস্তবে আনতে পারবে না। যেহেতু বিএনপি অনেক বড় একটা সমুদ্র, আর সেখানকার ইশরাক ছোট একটা অংশ। তো আমার মনে হয় নূরের হয়তো ওই জিনিসটা আছে, হয়তো নূর একটা অবস্থানে যেতেও পারে, যদি এভাবে কাজ করে যেতে পারে, একটা গ্রহণযোগ্যতা আছে। তো আমি মনে করি আমাদের প্রত্যেকেরই অবস্থান আলাদা, আর সবার একসাথে কাজ করা দরকার নেই। ভালো ছেলেরা সবাই সবার জায়গা থেকে দেশের জন্য কাজ করলেই হবে। আরেকটি প্রশ্ন করেছেন একজন, খুব মজার প্রশ্ন এটা, আপনার কাছে অনেকেই এরকম আশা করে, তবে আমি আজকে এটা আপনার কাছে তুলে ধরছি। সেটা হলো, তিনি লিখেছেন, আন্দালিব রহমানের সাথে বাংলাদেশের সমসাময়িক যারা রাজনীতি করছেন তাদের সাথে পার্থক্য কি বলে মনে করেন, এবং তাকে যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় প্রথম 24 ঘন্টায় উনি কি কি এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেবেন? না, প্রধানমন্ত্রী দায়িত্ব যদি দেওয়া হয় প্রথম 24 ঘন্টায় ওরকম কোনো কিছুই করা থাকবে না। প্রধানমন্ত্রীর দায়িত্ব যদি কখনো পাই প্রথমে, এখানে অনিল কাপুরের ভূমিকায় আপনাকে হয়তো অনেকে ভাবছে। না না, ওইটা সিনেমা, এটা সিনেমা, মাই লাইফ ইজ নট এ সিনেমা। আমরা হয়তো বাংলাদেশি যারা স্টেক হোল্ডার, যারা বাংলাদেশের মুরব্বী মানুষরা আছেন, যারা একসময়
বঙ্গবন্ধুর সময় বা আরো আগেও দেখা যেত যে এই দেশের কিছু মুরব্বী সবার সাথে কনসাল্ট মানে কথা বলে দেশটা পরিচালনা করার একটা ব্যাপার আছে। আমি সব ব্যাপারে এক্সপার্ট না, তো এই দেশে এক একটা সেক্টর এক একটা এক্সপার্ট আছে। আমি মনে করি তাদের সাথে আমাদের আলাপ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সুতরাং যাতে করে আমাদের ওই যে সিদ্ধান্তই আমরা নিই সেই সিদ্ধান্ত জনগণের কাছে অ্যাকসেপ্টেড হয়। So আমি মনে করি মানুষের সাথে কথা বলা এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। জি, শেষ আমরা শেষের দিকে চলে এসেছি। আপনার যদি কিছু বলার থাকে আমার দর্শকদের প্রতি, এবং জি, আর কোনো প্রশ্ন নেই, আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে এরপর আমরা অনুষ্ঠান শেষ করবো। না, আমি আপনাকে বলবো আপনার অনুষ্ঠান দেখি প্রায় বেশ ভালো লাগে। আর দর্শকদের প্রতি একটাই আমাদের অনুরোধ থাকবে যে দেখুন আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ এই আজকে যে অবস্থান হচ্ছে এবং আজকে বিরোধী দল বা এই দল যে আজকে যারা ক্ষমতা আছেন এদেরকে আমরাই কিন্তু ক্ষমতায় নিয়ে আসছি, আমরাই ভোট দিয়েছি, এবং আমরা চাবো আগামীতে যখনই ভোট দেওয়ার সুযোগ আপনারা পাবেন তখন আপনারা ব্রেইনটা ইউজ করে ভোটটা দেওয়াটা আমার মনে হয় বেটার, হৃদয়টাকে ব্যবহার না করে। যে একটা দল একটা মার্কা দিয়ে দিল আর আমি লাভ দিয়ে ওই ক্যান্ডিডেটকে ভোট দিলাম, আমরা জানি এই ভুলটা না করি। এই ভুলটা যদি আমরা করি তাহলে সবসময় বাংলাদেশে ওই ইয়াবাবদি, বিচ্ছু শামসু এই ধরনের মেম্বার অফ পার্লামেন্ট আপনারা পাবেন, আর আপনাদের লিডারশিপ বা আমাদের লিডারশিপ কোথাও আসবে না। আমি মনে করি যে আগামীতে যারাই আসুক, যেই আসবে যখনই সুযোগ পাবেন, কারণ ভোট ছাড়া তো আর জনগণের হাতে কিছু নেই, যখনই সুযোগ পাবেন ওই জিনিসটা জানি আপনারা বুঝে পাবেন, আর ইমোশন দিয়ে জানি আপনারা জিনিসটা। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা অবশ্যই টাইম লাইনে শেয়ার তো করবেনই, পাশাপাশি আপনারা জানেন যে আমি সবার অনুরোধে প্রায় কোটি কোটি মানুষ আজকাল আমাদের এই ফেস দ্য পিপল অনুষ্ঠান দেখে থাকেন, তাদের সবার অনেকের অনুরোধে আমি শেষ পর্যন্ত আমাদের এই ফেস দ্য পিপলের নামে একটি নিউজ পোর্টাল শুরু করেছি। আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন, এবং নিউজ পোর্টালটিতে আমরা সঠিক খবর প্রচারের জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা অবশ্যই মাঝে মধ্যে সেখানে উঁকি মেরে দেখতে পারেন আমাদের নিউজের কোয়ালিটি। অ্যান্ড আপনাদের কোনো অ্যাডভাইস বা উপদেশ যদি থাকে অবশ্যই আমাদের কাছে পাঠাবেন, আমরা সানন্দে গ্রহণ করব। আর আজকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আন্দোলন রহমান পার্থ, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার ব্যস্ততার মাঝে আমাকে একটুর জন্য সময় দিয়েছেন, আপনার প্রতি অনেক অনেক কৃতার্থ। ভবিষ্যতে আপনাকে আবারও আমাদের এই প্ল্যাটফর্মে দেখতে পাবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।